আমার পাতপুকে আমি যা খুশি ডাকবো, এতে তোমার কিসের সমস্যা লুপ ভাই? আর তুমি কেন এসেছো জানো না? বিনা দাওয়াতে মেহমানদের পিঠে ঝাঁটার বাড়ি। পাতা চোখ রাঙায় প্রিয়কে। প্রিয় হিহি করে হেসে ওঠে। লুকমান মুখখানা গম্ভীর বানিয়ে বলে, দাওয়াত খেতে আসিনি, বোনকে রাখতে এসেছি। নয়তো তোদের মতো ফকিন্নিদের বাড়ি আসার মতো মেহমান আমি না। পাতা লুকমানকেও চোখ নাড়ায়। রূপ ভাই থামবি? বাচ্চাদের মতো ঝগড়া করছিস। আর প্রিয় সবাই বাড়িতে। প্রিয় লুকমানকে ভেঙিয়ে পাতাকে টানতে টানতে বাড়ির ভেতরে নিয়ে যায়। বাবা, ছোট বাবা নেই, তাছাড়া সবাই আছে। কাউসার ভাই, ফরহাদ, মা, ছোট মা, বুড়ি। বলতে বলতে ফরহাদ এসে সামনে দাঁড়ায়, চোখ বড় বড় করে চায়। পাতা প্রিয়র হাত ছাড়িয়ে ফরহাদের মাথার চুল এলোমেলো করে দিয়ে গাল টেনে বলে, ভালোই আছি। আর মনে পড়ে তার জন্যই তো এলাম। আমি এলেই তোদের পাতা আপুর কথা মনে পড়ে। কই একবারও তো দেখতে যাস না, ফোন করারও নাম নেই, খালি মুখেই। ফরহাদ ঘোর বিরোধিতা করে। হয়েছে, আর সাফাই গাইতে হবে না। লুকমানকে দেখে ফরহাদ মুচকি হেসে সালাম দিয়ে বলে, ভালো আছেন ভাইয়া? লুকমান হেসে তার পিঠ চাপড়ে দিল। ভালো আছি, তুমি কেমন আছো? বড় হয়ে গেছো দেখছি। ফরহাদ লজ্জা পেয়ে মাথা চুলকায়। পাতা এখন বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। তন্মধ্যেই বাড়ির বাকি সদস্যরা বেরিয়ে আসে। পারুল পাতাকে দেখে বেশ খুশি হয়, এগিয়ে এসে জড়িয়ে ধরে। পাতা নাক টেনে ঘ্রাণ নেয়, মায়ের শরীরে নিজস্ব মামা ঘ্রাণ, যেটা সে ও বাড়িতে সবচেয়ে বেশি স্মরণ করে। কেমন আছিস? মায়ের কথায় পাতার চোখে নোনা জল ভিড় করে। মুচকি হেসে বলে, ভালো আছি মা, তুমি কেমন আছো? পারুল পাতাকে ছেড়ে গালে হাত বুলিয়ে বলে, আমিও ভালো আছি। একটু গায়ে পায়ে হয়েছিস, সুন্দর হয়েছিস আরো। আমারই নজর না লাগে। লুক, কেমন আছিস? পাতা মুচকি হাসে। লুকমান মাথা নাড়ে। আকলিমা খাতুন ও ফাতেমা জোহরাকে দেখে বলে, তোমরা ভালো আছো দাদি, ছোট মা? আকলিমা গম্ভীর মুখে পাতাকে পর্যবেক্ষণ করে বলে, ভালোই আছে। তা পোটলানে আইসোস যে কতদিন থাকবি? একেবারে আসিস নি তো আবার? পাতার হাসি মুখ মলিন হয়, সাথে পারুলের মুখশ্রীতে আধার নামে। লুকমান গম্ভীর মুখে দাঁড়িয়ে পাতার পাশে। পাতা ঠোঁটে হাসি ঝুলিয়ে বলে, মা, দাদি, কিছুদিন থাকবো। বাবা বেশ কয়েকদিন হলো ফোন করছিল আসার জন্য, তাই আসা। ওহ ভালো। পারুল শাশুড়ির মুখের উপর কোনো কথা বলে না, তবে এবার চুপ করে থাকলেন না। আম্মা, মেয়েটা আমার কতদিন পর এলো, এভাবে না বললে হয় না? পাতা মায়ের হাত ধরে থামিয়ে দেয়। মা হয়েছে, আমি কিছু মনে করিনি। ছোট মা কেমন আছো বললে না? ফাতেমা মিথ্যে হাসি ফুটিয়ে তুলে মুখশ্রীতে। পাতাকে তার পছন্দ না আগে থেকে, এখন তো আরও না। ভাসুর যে কেন পাতাকে আনার জন্য লেগে পড়েছে জানে সে। কাউসারের বাবা কাউসারের জন্য পাতাকে ঘরে তুলতে চায়, এতে তার সাথে ফাতেমার অনেক বাকবিতণ্ড হয়। করিম মিয়া এতে যেন আরও জেদ করে উঠে পড়ে লেগেছে, বড় ভাইকেও জানিয়েছে, কিন্তু সে এটা হতে দিবে না। ছেলে কাউসারের সম্বন্ধে অবগত নয়, তবে বাবার কথায় অমত করবে না সেটাও জানে। তাই শাশুড়ির কানে কথা পারে। তিনিও পাতাকে ছোট থেকেই সহ্য করতে পারে না, তবে সেটার ভয় এখন আর নেই। সে পাতার দিকে এগিয়ে এসে বলে, ভালোই আছি। তুই? এই কিছু কিছু কথা কানে আসলো, সত্যি? পাতা লুকমানের দিকে চায়, এতদূর পর্যন্ত কথা ছড়িয়েছে। পারুল ছোট জায়ের দিকে তাকিয়ে বলে, ফাতেমা, সকালে বললাম তো আমি সব। লাবণী আপা ফোন করে বলেছিল সকালে, এখন ওর থেকে আলাদা করে শুনতে হবে? ফাতেমার মুখটা চুপসে যায়। প্রিয় ফরহাদ কিছু বোঝে না কিসের ব্যাপারে কথা বলছে, তবে বড়দের মধ্যে জিজ্ঞাসা করার সাহস হয় না। পরে পাতা আপুকে জিজ্ঞাসা করে নিবে। পাতা বুঝতে পারে আম্মু সবাইকে জানিয়ে দিয়েছে। আকলিমা খাতুন পানের পিক ফেলে উঠানে। লুকমান তাকে সালাম দিয়ে ফাতেমার সাথেও কুশল বিনিময় করে। আকলিমা খাতুন লুকমানের উদ্দেশ্যে বলে, তা বোনের বিয়ে হইলো, জামাই সাথে নিল না কেন? পাতা লুকমানের দিকে তাকিয়ে শান্ত হতে বলে। লুকমান দাঁতে দাঁত চেপে সহ্য করে। এই বুড়িটাকে তার একদম সহ্য হয় না। দাদি, বোন, জামাই বিত্তশালী ব্যক্তি, বোনকে সাদামাটা ভাবে ঘরে তুলবে নাকি? ধুমধামের সাথে তুলে নেবে, আপনারাও দাওয়াত পাবেন। পাতা ফরহাদ অবাক হয়। আকলিমা মুখ মুচড়ায়। বড় লোক হইলে কি হইব, শুনলাম বুইড়া বেটা, একটা বাচ্চাও আছে। পাতা শক্ত কণ্ঠে রসিকতার সুরে বলে, দাদি, বুড়োরা অল্প বয়সী বউকে ভালোবাসে বেশি, মাথায় তুলে রাখে। আর অতটাও বুড়ো না সে, দেখতে কিন্তু হ্যাপি। একবার হলিউডের একদম হলিউডের হিরো, তুমি দেখলে ফিট খেয়ে যাবে। তোমার মরা জামাইরে ভুলে তার জন্য পাগল হয়ে যাও। তবে সাবধান, হ্যাঁ, পাতার জামাইয়ের দিকে নজর দিবা না। আকলিমা কটমট করে পাতার দিকে চেয়ে চলে যায় লাঠি হাতে। পাতা হেসে দিল শব্দ করে। ফাতেমা জোহরা তার দিকে তাকিয়ে হেসে বলে,
আমাদের পাতা দেখি জামাইয়ের পাগল বনে গেছে। ছোট মা একমাত্র জামাই, আমার পাগল হব না? পাতাও হেসে বলে, তবে ধূপধাপ শব্দে হাসি বন্ধ হয়ে যায়। ফরহাদ প্রিয় চলে যাচ্ছে মাটিতে শব্দ করে পা ফেলে। তার মানে তারা বেশ রেগে আছে, আর থাকবে না। তাদের প্রিয় পাতা আপু তাদের না জানিয়ে বিয়ে করে নিল। এই দুঃখ তারা কোথায় রাখবে? পাতা ওদের ডাকতে নেয়। পারুল তার হাত ধরে বলে, ওদের কথা বাদ দে তো, একটু পর পেছনে পেছনে ঘুরঘুর করবে। তুই চল, হাত মুখ ধুয়ে নে। এই নুপ, তুইও আয়। তুই কাউসারের ঘরে যা, ও ঘুমিয়ে আছে, দেখ, ডেকে দে। পাতা লুকমান সায় জানায়। ড্রয়িং রুমে গালে হাত দিয়ে বসে আছে রাতুল ভুইয়া। পাশে লাবিব বাবাকে অনুকরণ করে বসে আছে গালে হাত দিয়ে। রুম্পা ফ্লোরে খেলনা সামগ্রী নিয়ে বসে খেলছে আর ফেঁকছে, মাঝে মাঝে চিল্লাচিল্লি করছে। কিন্তু এতে লাবিব বা রাতুল কারোরই ভাবান্তর হচ্ছে না। রাতুল গভীর চিন্তায় ব্যস্ত। পাতা যাওয়ার পর লতাকে বলেছিল, পাতা তো চলে গেল, আমরাও যাই। দেখো অনেকদিন হলো এসেছো, এখন বাড়ি ফিরতে হবে না? ঈদের পরে তো মনে হয় পাতাকে তুলে নেবে, তখন আসবা তো? লতা সাপ সাপ মানা করে দেয় সে যাবে না, ঈদ এখানেই কাটাবে। রাতুল কয়েকবার অনুরোধ করে, লতা শুনে না, তার কথায় সে অটল। রাতুলের রাগ হয় বেশ, রাগের বশে বলে ফেলে, ঈদ পর্যন্ত না, সারা জীবন পড়ে থাকো, যেতে হবে না আর, আমি ছেলে মেয়ে নিয়ে চলে যাব। ব্যাস, লতা রেগে ফায়ার। মেয়েকে রাতুলের কোলে দিয়ে বলে, যাও মেয়ে ছেলেকে নিয়ে, এখনই বের হও আমাদের বাড়ি থেকে। আমি যাব না কখনো, সারা জীবন এখানেই পড়ে থাকবো। আমার বাবা মার কাছে এখানেই বোঝা হব না আমি কখনো। গেট আউট। রাতুল বেচারা বইয়ের রাগ দেখে চুপসে গেছে, নিজের দোষ স্বীকার করেছে। লতা সোনার পাত্রী নয়, তার এক কথা, আর রাতুলের আর কি করার। বসে আছে ছেলে মেয়ে নিয়ে, লতা নিজের মতোই আছে। লাবিব বাবার বাহুতে মাথা ঠেকিয়ে বলে। রাতুল ছেলেকে কোলে তুলে চুমু খেয়ে বলে, আসতে বল বাপ, তোর মা শুনতে পেলে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে। আর দ্বারা যে বউ পাওয়া যায়, সত্যি। বলেই ছেলের দিকে চায়। ছেলে চোখ বড় বড় করে সামনে চেয়ে। রাতুল ভ্রু কুচকে ছেলের চাহনি পরক করে সেদিকে চায়, তার চোখ জোড়াও কপালে। ছেলেকে বসিয়ে হে হে করে হেসে বলে, মজা করছিলাম তো, তুমি তো আমার সোনা কলিজার বউ। লতা কটমট করে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর মেয়েকে কোলে তুলে নিয়ে চলে যায়। লাবিব রাতুল মুখ গোমরা করে তার চলে যাওয়া দেখে, তারপর একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট উল্টায়। ইয়া আল্লাহ, একে কোন মাটি দিয়ে বানিয়েছ? তারা তো মাইনকা চিপায় পড়ে গেছে। সরকার জুয়েলারি ফ্যাশন হাউসের সকল কর্মীরা গোমরা মুখে কাজ করছে। এমন বৃষ্টির দিনে কার কাজ করতে ভালো লাগে? তার উপর ঈদেরও যে দেরি নেই, কেনাকাটা শপিং আছে না, ছুটি দেওয়ার নাম নেই, শুধু বস্তা বস্তা কাজ। আর আজ যেন কাজের চাপ আরও বেশি। ভোর মিসেস রুনার ডেস্কটপের উপর পা ঝুলিয়ে বসে আছে, জ্বরের কারণে মুখটা শুকিয়ে আছে। তবে তার হাসি মাখা সোনার মুখখানি যেন মায়া আরেকটু বাড়িয়ে দিয়েছে। জ্বরের সঙ্গে ফ্রিতে সর্দি, যার কারণে টিস্যু বক্স হাতে নিয়ে বসে একটু পরপর নাক মুছতে। ফলে নাক টকটকে লাল, একদম কৃষ্ণচূড়ার ন্যায়। এতে দেখতে আরো কিউট লাগছে। মিসেস রুনা ভোরের কপালে হাত দিয়ে একটু পরপর তাপমাত্রা পরখ করছে, বস বলে গেছে কিনা। তার পাশে ডেস্কটপ থেকে লাবিব একটু পরপর উকি দিচ্ছে। সামনের ডেস্কটপ থেকে অপর্ণা হাই দিচ্ছে ভোরকে। ভোর হাসি মুখে তাদের সাথে হাই হ্যালো উকি দিচ্ছে। পড়ো না আপু। লাবিব আঙ্কেল, তোমরা আসো না এখানে, আমি বোর হচ্ছে। ব্যাস, ভোরের বলতে দেরি, তাদের আসতে দেরি না। ছোট বস হুকুম করেছে, মানতে বাধ্য কিনা। লাবিব কদম বুচি করে ভোরকে বলে, বলুন ছোট বস, কি করে আপনার মনোরঞ্জন করতে পারি? অপর্ণা তার কাঁধে ধাক্কা দিয়ে বলে, ছোট বস, গান গাইতে বলো। মিসেস রুনা নিজের কাজ করতে করতে তাদের দুজনকে বলে, কাজ বাদ দিয়ে আড্ডা দাও বস, এসে ঈদ বোনাস কাট করে দিবেন। ভোর লাবিবের দিকে হাত বাড়িয়ে দেয়। লাবিব তাকে কোলে তুলে চুমু খায়। মিসেস রুনার কথার প্রেক্ষিতে বলে, বোনাস দিয়ে কি করব ম্যাম? বউ তো দূর, একটা গার্লফ্রেন্ডও নেই। বোনাস আমার লাগতো না, তবে বোনাস স্বরূপ একটা বউ দিলে ভাবা যেত। দাদা, আপনার দুঃখ বুঝি আমি। আন্টির ফোন নাম্বার দিতে পারেন, আমি কথা বলতে পারি যে আপনার ছেলে বিয়ের জন্য নাচছে। না ম্যাডাম, তার দরকার নেই, সিঙ্গেল আছি, বেশ আছি। ভোর দুজনের কথাবার্তায় বিরক্ত হয়। তার ছোট্ট মাথাটা এমনিতেই ব্যথা করছে, এদের বকবকানিতে সেটা বেড়ে যাচ্ছে। তোমরা চুপ করবে একটু, আমার ভাল লাগছে না। সবাই ব্যস্ত হয়। বস ছেলেকে দিয়ে বলে গেছে একটু খেয়াল রাখতে, সে ইন্টারভিউ নিচ্ছে। মিসেস রুনা এসে আবারও ভোরের কপাল গলায় হাত রেখে বলে, খারাপ লাগছে, শুয়ে পড়বে? ভোর তার হাত সরিয়ে লাবিবের গলা জড়িয়ে বলে, শোবো না, আমার খিদে পেয়েছে, আব্বুকে ডাকো। অপর্ণা হেসে বলে, এই ব্যাপার, কি খাবে বলো ছোট বস? ভোর সেভাবে লাবিবের গলা জড়িয়ে বলে, তোমরা মেনু বলো, আমি ডিসাইড করব। মিসেস রুনা হেসে দেয়, আমার লাঞ্চ বক্সে নুডলস আছে, খাবে? না, ওটা খেতে ইচ্ছে করছে না। আমার মা ভুনা খিচুড়ি দিয়েছে, সাথে সর্ষে ইলিশ, খাবে? ভোর লাবিবের মুখোমুখি চায়। তোমার মা দিয়েছে,
উনি রেঁধেছে। লাবিব মাথা নাড়ল। ভোরের খাওয়ার লোভ হয়। রোহান বলে মায়ের রান্না টেস্টি টেস্টি হয়। ভোর শুষ্ক ঠোঁট নাড়িয়ে বলে খাবো। লাবিব তাকে মিসেস রুনার ডেস্কটপের উপর বসিয়ে লাঞ্চ বক্স আনতে যায়। অপর্ণা ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, তোমার তো অ্যালার্জি আছে, ইলিশ মাছ খাওয়া যাবে না। আমার বক্সে চিকেন ফ্রাই আছে, আনবো? ভোর ঠোঁট চোখা করে বলে, তোমারও মা রেঁধেছে পর্ণা আপু? অপর্ণা তার মাথায় হাত বুলিয়ে বলে, না, আমি নিজে রেঁধেছি। তোমার মা রেঁধে দিল না কেন? আমার মা তো নেই, ভগবান নিয়ে গেছে। ভোরের মুখ মলিন হয়ে যায়, চোখ ভিজে যায়। সে টিস্যু দিয়ে নাক মুছে কাপা গলায় বলে, সরি পর্ণা আপু। অপর্ণা হেসে ভোরের কপালে চুমু খায়। তুমি সরি কেন বলছো ছোট বস? সরি তো ভগবানের বলার কথা। বাবা মা দুজনকে নিয়ে গেল। তুমি বসো, আমি লাঞ্চ বক্স নিয়ে আসছি। বলেই চলে যায়। ভোরের মনটা খারাপ হয়ে যায়। অপর্ণাপুর বাবা মাকে তার ভগবান কেন নিয়ে গেল? সে একা কিভাবে থাকবে? মিসেস রুনা হাসে। মেয়েটা চঞ্চল, হাসি খুশি থাকে সব সময়। দেখে বোঝার উপায় নেই বুকের গহীনে কতটা কষ্ট লুকিয়ে। এর মধ্যে লাবিব আসে পানির বোতল ও বক্সাতে। ভোর আবদার করে তাকে খাইয়ে দিতে হবে। মিসেস রুনা চামচ ধুয়ে বক্সের ঢাকনায় অল্প খিচুড়ি নিল। সবটুকু খেতে পারবে না শুধু, এটো করার কি দরকার? সে মাছ নেয় না। অপর্ণার বক্স থেকে চিকেন ফ্রাই নিয়ে চামচ দিয়ে খাইয়ে দেয়। ভোর অল্প একটু খেয়ে আর খাবে না। মিসেস রুনা জোর করে না, পানি খাইয়ে মুখ মুছে দেয়। ভোর ডেস্ক থেকে নেমে লাবিবের কোলে ওঠে। লাবিব তাকে কোলে নিয়ে ডেস্কে বসে কাজ করতে থাকে। ভোর উসখুস করতে থাকে। একটু পর লাবিব কি হয়েছে বলতে লাবিবের কোল থেকে নেমে ফ্লোরে গড়গড় করে বমি করে দেয়। লাবিব ধরে তাকে। অপর্ণা, মিসেস রুনা, পিয়ন সহ বেশ কয়েকজন ছুটে আসে। ভোর বমি করে অস্থির হয়ে গেছে। লাবিব মুখে পানি দিলে ভোর কুলকুচি করে ফেলে কেঁদে বলে, আব্বুর কাছে যাব। আব্বু। লাবিব পানি দিয়ে তার মুখ ধুয়ে রুমাল দিয়ে মুছে দেয়। কোলে করে নিয়ে ইন্টারভিউ রুমের সামনে যায়। সেখানে মেয়েদের ভিড় গয়নার ফটোশুটের নতুন মুখের জন্য। দরজার সামনে দাঁড়ানো এক কর্মী। সে প্রার্থীদের ভিতরে যাওয়ার জন্য বলছে। তার কোলে ভোরকে দেখে দরজা খুলে দেয়। সে নক করে ভিতরে ঢুকে। ভোর বাবাকে দেখে আব্বু বলে কেঁদে দেয়। অরুণ ক্রন্দনরত ছেলেকে দেখে উঠে এসে বুকে টেনে নিল। গলায় কপালে হাত রাখে। লাবিব স্যারের অস্থিরতা দেখে বলে, খিদে পেয়েছে বলছিল, অল্প খাওয়ার পর বমি করেছে, এখন কাঁদছে আপনার কাছে আসার জন্য। আমি যাচ্ছি স্যার। অরুণ মাথা নাড়ে। ছেলের কপালে চুমু দিয়ে বলে, খারাপ লাগছে আব্বু? জ্বর আসছে আবার? আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করে দাও। ভোর বাবার বুকে মাথা রেখে চোখ বুজে নেয় আরামে। এখন ভালো লাগছে আব্বু? ম্যানেজার সুজন উঠে আসে। একজন প্রার্থী বসে আছে, তার ইন্টারভিউ চলছিল। সুজন স্যারের কাছে গিয়ে বলে, স্যার ইন্টারভিউ কি অফ রাখবো? অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, না, কন্টিনিউ করো। বলেই কেবিনের চেয়ারে বসে বুকে ছেলেকে নিয়ে। বাকি ইন্টারভিউ সে ছেলেকে বুকে নিয়েই করে। ইন্টারভিউ শেষ হলে সিদ্ধান্ত নেয় বাড়ি চলে যাবে। আর যাওয়ার আগে ডাক্তারের কাছে নিয়ে যাবে ভোরকে। যেই ভাবা সেই কাজ। ব্যাগে কিছু ফাইল ভরে বাড়ি গিয়ে দেখা যাবে নিজের কেবিনের দরজা খোলার সাথে সাথে হুড়মুড়িয়ে ঢুকে একদল লোক। অরুণের কপাল কুঞ্চিত হয়। বিরক্ত ভঙ্গিতে বলে, তোরা এখানে? সবাই সমস্বরে বলে, তোকে কংগ্রেস করতে এলাম বি। অরুণের ইশারায় থেমে যায় সব। ভোর দুর্বল চোখে সবাইকে দেখে হাসি মুখে বলে, তোমরা সবাই ভালো আছো? ব্যাস সবাই ভোরের উপর হামলে পড়ে। অরুণের কোল থেকে কেড়ে নিয়ে সবার কোলে ঘুরতে থাকে। একবার এই কোলে নিয়ে চুমুতে ভরিয়ে দেয় তো তার থেকে আরেকজন নিয়ে। ভোরের আদর খেয়ে ভালো লাগলেও শরীর চলছিল না। বাবার দিকে তাকিয়ে থাকে মলিন মুখে। অরুণ ছেলের চাহনি বুঝে ওদের কাছ থেকে নিল। জ্বর ছেলেটার, নলি শান্ত থাকে? শুভ এসে কপালে হাত রেখে বলে, তাই তো, ওষুধ খাইয়েছিস? আর তোকেও বলি হারি, অসুস্থ ছেলেকে টেনে আনতে হবে অফিসে। অরুণ কিছু বলে না, বন্ধুদের দিকে চায়। শুভ, রাসেল, জীবন, মুস্তাকিম, ফয়সাল ও দীপ্ত। মোট 7 জনের বন্ধু মহল তাদের। আরও 3 জন ছিল, পড়শি, তমা ও দোয়েল। তারা স্বামী বাচ্চা সংসার নিয়ে ব্যস্ত থাকে। ওদের সাথে কথা কম হয়, এই যা। অরুণ সকলের উদ্দেশ্যে বলে, দেখ, কথাবার্তা সাবধানে বলবি ওর সামনে। সময় হলে জানাবো আমি। তোরা নিজের মুখে ব্রেক লাগা। মুস্তাকিম তাকে চোখ টিপে বলে, মামা তুই তো গ্লো করছিস। ফেয়ার এন্ড লাভলি মেখে নাকি কোনো ঔষধি পাতার রস টস খেয়ে? হুম। অরুণ ছেলেকে নিয়েই এগিয়ে আসে। মোস্তাকিমের পিঠে এক ঘা লাগিয়ে বলে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। মোস্তাকিম থেমে যাওয়ার লোক নয়। বুঝতে পারছি, রস টস খেয়েই এমন হয়েছিস। অরুণ চোখ রাঙায়। মোস্তাকিম সহ সকলেই হেসে ওঠে। শুভ হাসি থামিয়ে দুঃখী ভাব নিয়ে বলে, ভাই, এটা কিন্তু তুই ঠিক করিস না। বিশ্বধর রাসেল ভাইপারকে সাথে নিয়ে গেলি, অথচ আমরা সাধারণ জনগণ বঞ্চিত হলাম। রাসেল কটমট করে চেয়ে বলে, শালার ঘরের সম্বন্ধী অশুভর বাচ্চা। শুভ 32 পাটি দেখায়। জীবন সবার মধ্যে শান্তশিষ্ট ও ভদ্রগোছে। সে অরুণকে সিরিয়াস গলায় জিজ্ঞাসা করে, রাসেলের থেকে শুনলাম
হুট করে সিদ্ধান্ত নিলি? ভেবে নিয়েছিস ভালোভাবে? পরে পশ্চাতে যেন না হয়। ভেবে চিন্তেই নিয়েছি, কলেজের সাথে জড়িত কোনো কিছুতেই হুট করে কিছু করি না। আর শুভ তো ব্যাপারটা নিয়ে উঠে পড়ে লেগেছিল, তাই ওর কথায় রাখতেই সব। আফটার অল বন্ধু বলে কথা। সবাই শুভর দিকে চায়, শুভ চোখ বড় করে চায়। শালা, তুই ঝোপঝো কোপ মেরেছিস, এখন আমার নাম গেছিস? মিস পাতাবাহার। ফয়সাল তার মুখ চেপে ধরে। অরুণ চোখ রাঙিয়েছে, শালাদের মুখে ব্রেক কবে লাগাবে। কিন্তু ভোরের রেসপন্স দিয়ে সে ঘুমিয়ে গেছে, তাই সকলে স্বস্তির নিঃশ্বাস নেয়। তবে অরুণ উদ্বিগ্ন হয়ে পড়ে, কলিজাটা অসুস্থ কিনা। বর্ষাকালের ঋতুতে দ্বিতীয়। আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল, ক্যালেন্ডারে আষাঢ় মাস চলছে। চারিদিকে বর্ষণের গুঞ্জন শোনা যায়, কখনো ঝিরিঝিরি তো কখন মুষলধারায়। টিনের চালে মুষলধারে বৃষ্টির ফোঁটা ঝমঝমিয়ে পড়ায় যে শব্দের ঝঙ্কার সৃষ্টি হয় তার কোনো তুলনা নেই। ভালো ভালো মিউজিকেও হার মানায়। এখন মুষলধারায় বর্ষণ হচ্ছে প্রিয়র ঘরের চালের উপর। পাতা চিত হয়ে শুয়ে পাশে প্রিয় বোনকে জড়িয়ে, গায়ে কাঁথা টানা। পাভেল ফরহাদ সোফায় বসে। কাউসার একটু আগেই চলে গেছে মায়ের ডাকে। লুকমান পাতাকে রেখে খাওয়া দাওয়া করে চলে গেছে। সবাই থাকতে বললেও সে সরাসরি মানা করে দেয়। ভর সন্ধ্যায় পাতা সব ভাই বোনদেরকে বিয়ের ঘটনা কাটছাট দিয়ে শোনায়। প্রিয় ও ফরহাদের রাগ গোলে পানি পানি হয়ে গেছে। তবে প্রিয় রেগে আছে অরুণ সরকার নামক লোকের উপর। তার পাতুপুকে নিয়ে যাবে। পাভেল ফরহাদ খুশি হয়েছে। ফয়সাল পাতাকে বলে, পাতা আপু, তোমার কাছে দুলাভাইয়ের ছবি আছে? একটু দেখাবে? আচ্ছা, বেশি বুড়া? পাতা আর চোখে ভাইদের দিকে তাকায়। খবরদার বুড়ো বলবি না, আর ছবি টবি নেই। পাভেল আগ্রহ নিয়ে বলে, আমি দেখছি ওনাকে, বুড়ো নয় মেটাও, হাজম আছে বেশ, পুরো সুদর্শন পুরুষ গর্বে ঘেরা, কম কথা বলে, হেসেও কম, আর এসব তার পার্সোনালিটির সাথে বেশ যায়। প্রিয় বিরক্ত হয়। ফরহাদ আগ্রহের সাথে সব গলার্ধকরণ করছে। পাভেল আরো কত শত গল্প জুড়ে দেয় অরুণ সরকারকে ঘিরে। পাতা হাসে সেসব শুনে। হঠাৎ মনে আসে ভোরটার জ্বর এসেছিল, কমেছে কি? ছেলেটার জন্য কেমন যেন উদ্বিগ্নতা ভিড় করে মন কুঠিরে। আগে তো এমন হতো না, এখন কেন হচ্ছে? নতুন সম্পর্ক জুড়ে গেছে তাই কি? পাতা আসছি বলে ফোন হাতে নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। বৃষ্টি পড়ছে বাইরে ঝমঝমিয়ে। পাতা বারান্দার সিমেন্টের খুঁটির পাশে দাঁড়িয়ে কল লাগায় অরুণ সরকারের নাম্বারে। প্রথমবার রিসিভ হয় না, দ্বিতীয়বারের বেলায় কেটে দেয়। পাতার কপালে ভাঁজ পড়ে। কেটে দিল কেন? তার ভাবনার মাঝে কল আসে অরুণের নাম্বার থেকে। পাতার ঠোঁটে হাসি ফুটে ওঠে। ওহ, নাক উঁচু লোক কল দেওয়ার জন্য কাট করেছিল না, কিছুটা হলেও ম্যানার্স জানে। সে রিসিভ করে সালাম দেয়। অরুণ সালামের উত্তর মনে মনে নিয়ে গাম্ভীর্যের সঙ্গে প্রশ্ন করে, পৌঁছে গেছেন? পাতা এক হাতে ফোন কানে ধরে, অপর হাতে বৃষ্টির পানি মুঠোয় ভরে। সেই 12টায়। ছেলেটার জ্বর কেমন কমেছে? অরুণ ঘুমন্ত ছেলে শিয়রে বসে জলপট্টি করছে। ফোন স্পিকারে দিয়ে বিছানায় ফেলে রেখেছে। আর পাতাবাহার ফোনে উকিঝুঁকি দিচ্ছে, কোথা থেকে আওয়াজ আসছে বোঝার জন্য। সন্ধ্যার আগ দিয়ে বাড়ি ফিরেছে বাবা ছেলে। ছেলেটাকে ডাক্তার দেখিয়ে এনেছে, জ্বর বেশ 101। ডাক্তার ওষুধ লিখে দিয়েছে। অরুণ বাড়ি এসে ছেলেকে এক গ্লাস দুধ খাইয়ে ওষুধ দিয়েছে, আর কিছুই খাওয়াতে পারেনি। ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। সে ছেলের কপালে চুমু খায়, গলায় হাত বুলাতে থাকে। মিস পাতাবাহার ফোন করে ছেলের খোঁজ খবর নিচ্ছে। অধরকণে হাসির ঝিলিক দেখা যায়। না, চিনতে ভুল করেনি। কেমন ছিল? বিকাল থেকে আবার জ্বর এসেছে, বমি করেছিল। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, এক গাদা ওষুধ দিল। শুধু দুধ খেয়ে ওষুধ খেলো, আর কিছুই খাচ্ছে না। পাতা চিন্তিত হয়ে পড়ে। জ্বরের মুখে ভালো লাগে না, জ্বরের মুখে ভালো লাগে না হয়তো। আপনি একটু জোর করে অল্প অল্প করে একটু পরপর খাইয়ে দেবেন, বাবা সোনা বলে। আর জ্বর বেশি হলে জলপট্টি দেবেন। আর থেমে যায় পাতা। অরুণ আগ্রহ নিয়ে শুনছিল। থেমে যাওয়ায় কপাল কুঁচকে চায়। গম্ভীর কণ্ঠ হালকা নরম করে বলে, আর পাতা মুঠোভর্তি পানি শূন্যে ছুঁড়ে। আর টেনশন করবেন না, ঠিক হয়ে যাবে, নর্মাল জ্বর। অরুণের অধরকণে পুনরায় হাসি ফুটে ওঠে। কি করছেন? এই তো বৃষ্টি দেখছি, এখানে ভারী বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে তবে হালকা। এই আপনি কোথায় আছেন? মানে আমি? প্রিয়দের বাড়ি, লতা আপুর খালার বাড়ি। অরুণের ভ্রুযুগল কুঁচকে যায়। আপনার খালার বাড়ি না? না, আমার তো মায়ের বাড়ি। মানে কিছু না, অন্য সময় বলবো। ভোর কি করছে? অরুণ ছেলের গায়ে কমফোর্টার ঠিক করে দেয়। বিড়াল শাবকটি বারবার টেনে সরিয়ে দিচ্ছে। ঘুমাচ্ছে। ও আচ্ছা, রাখছি, ছেলের খেয়াল রাখবেন বলেই কেটে দেয়। অরুণ ফোনের দিকে তাকিয়ে থাকে। কেটে দিল। এর প্রশ্নের উত্তর অরুণের মন থেকে আসে। তো কি তোর সাথে প্রেমালাপ করবে? অরুণ জলপট্টি দেওয়া বন্ধ করে দেয়। আর দেবে না, পাছে না ঠান্ডা লেগে যায়। এমনিতেই ঠান্ডা লেগেই আছে। সর্দিতে নাক বন্ধ থাকায় হা করে ঘুমোচ্ছেন মহারাজ।
অরুণ সব সরিয়ে রেখে ছেলের কমফোর্টারের ভিতর ঢুকে জড়িয়ে নেয় ছেলেকে। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। বিড়াল শাবক অরুণের পিঠ ঘেঁষে শুয়ে এক পা দিয়ে অরুণকে খোঁচায়। অরুণ বিরক্ত হয়, ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। পাতাবাহার পিটপিট করে চেয়ে মেও মেও ডাকে, যার অর্থ আমাকেও একটু আদর করো। অরুণ তার পা সরিয়ে দিয়ে বলে, দেখো পাতাভার, খোঁচা দিবে না, আসর লাগবে, তখন তোমার না দেখা সঙ্গে সন্দেহ করবে আমায়। পাতা ফোন কেটে পরনের লং টি শার্টের পকেটে রাখে। গলায় ছোট ওড়না ঝুলছে। পাতা চুলের ঝুঁটি খুলে দেয়। কাঁধ থেকে সামান্য নিচে ঝরঝরে সিল্কি চুলগুলো ছড়িয়ে পড়ে। কপালে কাটা ছোট ছোট চুল বড় হয়েছে কিছুটা, কানের পাশে গুজে সম্মুখ পানে চায় সে। ঠোঁটে মুচকি হাসি রেখে উঠোনে বর্ষণের পতন দেখে। অন্ধকার হলেও আবছা আবছা দেখা যাচ্ছে, কি অপরূপ দৃশ্য। ঝমঝমিয়ে বৃষ্টির ফোঁটা পড়ছে উঠোনের জমায়িত পানির উপরে। টিনের চালের উপর পড়ে সেটা গড়িয়ে উঠোনে পড়ছে কলাম হয়ে। পাতা শ্বাস টানে, ঠোঁট যুগল কম্পমান উল্টে উঠে। নাকের পাটা ফুলে উঠছে মৃদু, নেত্রযুগল রঞ্জিত, সেথায় মেঘ জমেছে, যে কোনো মুহূর্তে বর্ষণে ঝরে পড়বে। পাতা ঢোক গিলে সাথে সাথে এক ফোঁটা বৃষ্টি সেই মেঘ হতে কপল বেয়ে গড়িয়ে পড়ে। তারপর এক ফোঁটা দু ফোঁটা থামার নাম নেই। পাতা পা ভাঁজ করে বারান্দায় সিমেন্টের খুঁটি ঘেঁষে বসে। বৃষ্টির পানি চাল বেয়ে গড়িয়ে মাটিতে পড়ছে, সেখান থেকে ছিটকে তার গায়ে লাগছে। কখনো হালকা বাতাসের সাথে বৃষ্টির পানি ছিটে ফোঁটা এসে ভিজিয়ে দিচ্ছে। পাতা স্থির নয়নে শূন্যে চেয়ে, চোখ যুগল থেমে নেই, বর্ষিত হচ্ছে। তার কেন কান্না পাচ্ছে সে জানে না, শুধু কান্না পাচ্ছে ব্যাস। কান্নার সাথে অতীতের স্মৃতি ভেসে আসে। এমনই বৃষ্টিমুখর পরিবেশে পাভেলের জন্ম হয়। ওর জন্মের দিন অনেক বৃষ্টি ছিল, সেই বৃষ্টির স্থায়িত্বকাল ছিল পরবর্তী 3 দিন। তারপর পাভেল 1.5 বছরের হলো। সেদিন এমন সন্ধ্যা ছিল বোধহয়, এমনকি সেদিনও বৃষ্টি ছিল, তার খুব একটা মনে নেই। সে 5 বছরের ছিল বোধহয়। পারুল, ফাতেমা, আকলিমা খাতুন বসেছিল কুপির আলোয় পাভেলকে কোলে নিয়ে। পাতা কাপড়ে বানানো পুতুল হাতে সেই ঘরে যাচ্ছিল ভাইয়ের সাথে খেলতে। দরজার কাছে যেতেই মা, দাদি, চাচির কণ্ঠস্বর ভেসে আসে। দাদির মুখে নিজের নাম শোনায় থেমে যায় কি মনে করে। আকলিমা খাতুন নাতিনকে পায়ের উপর বসিয়ে সরিষার তেল মেখে বলছিল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।